নমস্কার। আজ আমি আপনাদের এমন একজন মানুষের জীবন ও মৃত্যু রহস্যের গল্প শোনাবো, যিনি প্রধানমন্ত্রী হয়েও সবসময় সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন। তার নাম লাল বাহাদুর শাস্ত্রী। নেহেরুর মৃত্যুর পর যখন দেশ এক বিশাল শূন্যতার মুখে, তখন শাস্ত্রীজি এলেন ভারতের হাল ধরতে। ছোটোখাটো মানুষ, কিন্তু তার বুকে ছিল হিমালয়ের মতো সাহস। তিনি ছিলেন এক নেতা, যিনি দেশকে শিখিয়েছিলেন জয় জওয়ান জয় কিষাণ, অর্থাৎ দেশের রক্ষা করবে সৈন্য আর পেট ভরাবে কৃষক। তার মাত্র 18 মাসের শাসনকাল ছিল ভারতের ইতিহাসের এক অগ্নি পরীক্ষার সময়। শাস্ত্রীজি প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিনের মধ্যেই এলো বিশাল এক চ্যালেঞ্জ। 1965 সালে পাকিস্তান কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। অনেকের মনে হয়েছিল নেহেরুর মতো বিশাল ব্যক্তিত্বের পর এই ছোটোখাটো মানুষটি কি পারবেন এত বড় সংকট সামাল দিতে। কিন্তু শাস্ত্রীজি প্রমাণ করলেন তিনি শুধু একজন সাধারণ মানুষ নন, তিনি এক অসাধারণ নেতা। তার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে এক যোগ্য জবাব দিল। দেশ জুড়ে খাদ্যের অভাব, অন্যদিকে সীমান্তে যুদ্ধ। শাস্ত্রীজি এক ঐতিহাসিক আহ্বান জানালেন, সপ্তাহে একবেলা উপোস করতে। হ্যাঁ, দেশনেতা নিজেই একবেলা উপোস করে সেই বার্তা দিলেন যে আমরা একজোট। তার সেই বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষাণ তখন দেশের প্রতিটি মানুষের মুখে মুখে ফিরত। এই স্লোগান একদিকে সৈন্যদের সাহস জুগিয়েছিল, অন্যদিকে কৃষকদের খাদ্য উৎপাদন বাড়ানোর অনুপ্রেরণা দিয়েছিল। এই স্লোগান শুধু একটা বাক্য ছিল না, এটা ছিল একটা গোটা জাতির আত্মবিশ্বাসের প্রতীক। যুদ্ধের দামামা থেমে গেল, এবার শান্তির পালা। 1965 সালের জানুয়ারি মাস, রাশিয়ার উদ্যোগে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তাসখন্দে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি শান্তি চুক্তি হওয়ার কথা। ভারতকে নেতৃত্ব দিতে গেলেন লাল বাহাদুর শাস্ত্রী, আর পাকিস্তানের পক্ষে এলেন রাষ্ট্রপতি আইয়ুব খান। তৎকালীন আন্তর্জাতিক পরিস্থিতিতে এই শান্তি আলোচনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর বড় বড় শক্তিগুলো নজর রাখছিল এই চুক্তির দিকে। শাস্ত্রীজি শান্তির পক্ষে ছিলেন, কিন্তু দেশের সম্মান নিয়ে তিনি আপোষ করতেন না। তাকে তাসখন্দে থাকার জন্য সোভিয়েত সরকার একটি বিলাসবহুল ভিলা অর্থাৎ ভিআইপি গেস্ট হাউস ঠিক করে দিয়েছিল। সেইখানে তিনি একা ছিলেন না, ছিলেন তার সহকারী, ডাক্তার আর ভারতীয় দূতাবাসের কিছু কর্মী। 10 জানুয়ারি 1966, বহু আলোচনার পর অবশেষে সই এলো ঐতিহাসিক তাসখন্দ চুক্তি। চুক্তিতে স্থির হলো যে দুই দেশই সামরিক বাহিনী সরিয়ে নেবে এবং নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করবে। চুক্তির পর শাস্ত্রীজি খুব আনন্দিত ছিলেন। তিনি দ্রুত ফোন করলেন দিল্লিতে নিজের স্ত্রী ললিতা শাস্ত্রীকে। তিনি স্ত্রীকে জানালেন শান্তি চুক্তি সফল হয়েছে, কাল তিনি ফিরছেন। তার কণ্ঠে ছিল বিজয়ের আনন্দ, শান্তির তৃপ্তি। স্ত্রী নাকি জানতে চেয়েছিলেন এত ভালো হলো তো, কিন্তু তারা আপনাকে কি দিল? শাস্ত্রীজি উত্তরে বলেছিলেন যুদ্ধ বন্ধ হলো, এটাই সবচেয়ে বড় পাওয়া। কেউ কল্পনাও করতে পারেনি এই আনন্দ মাত্র কয়েক ঘন্টার জন্য। রাত তখন প্রায় 1:20। শান্তি চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘন্টা পর শাস্ত্রীজি রাতে ঘুমোতে পারেননি। প্রচণ্ড কাশির সঙ্গে ঘুম ভেঙে যায় তার। তিনি উঠে পড়েন, কিন্তু যেই ঘরে তিনি ছিলেন সেখানে ইন্টারকম কাজ করছিল না, ফোনও কাজ করছিল না। তিনি তাড়াতাড়ি পাশের ঘরে তার ব্যক্তিগত সহকারী গুরুদাস নারায়ণকে ডাকতে যান। একটু পরেই তার ডাক্তার আর.এন. চুগ এলেন। শাস্ত্রীজির বুক জুড়ে শুরু হয়েছিল অসহ্য যন্ত্রণা। ডাক্তার ছুটে এলেও কোনো লাভ হলো না। হার্ট অ্যাটাক। তার দেহ নিথর হয়ে গেল। সময়টা ছিল রাত 1:32। ভারতের একজন প্রধানমন্ত্রী, যিনি মাত্র কয়েক ঘন্টা আগেই দেশের জন্য এক বিশাল কূটনৈতিক জয় এনেছিলেন, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক বিদেশি মাটিতে, একা। সকালে সেই খবর পৌঁছালো ভারতে। গোটা দেশ শোকে স্তব্ধ হয়ে গেল। কিন্তু এটাকে নিছকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু? এই প্রশ্নটা আজও ঘুরপাক খাচ্ছে, কারণ তার এই আকস্মিক মৃত্যু জন্ম দিয়েছিল এক বিরাট রহস্যের। প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্ন, কেন তাসখন্দে তার মৃতদেহের পোস্টমর্টেম করা হলো না? সোভিয়েত ডাক্তাররা হৃদরোগের কারণ দেখালেও এই রকম একজন ভিআইপির মৃত্যুতে পোস্টমর্টেম না হওয়াটা ছিল খুবই অস্বাভাবিক। যখন তার মরদেহ ভারতে আনা হলো, তার স্ত্রী ললিতা শাস্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা দেখলেন তার শরীরে, বিশেষত মুখ, বুক এবং পেটে অদ্ভুত নীলচে দাগ। তার মা চিৎকার করে উঠেছিলেন, আমার ছেলেকে বিষ দেওয়া হয়েছে। তার জামা কাপড় এবং বিছানার চাদরের রক্তের দাগ। হৃদরোগে আক্রান্ত হলে এমন রক্ত বের হওয়ার কথা নয়। এই রক্তের চিহ্ন দেখে তার পরিবার ও ঘনিষ্ঠরা সন্দেহ করতে শুরু করলেন। কিন্তু কারা ছিল এই সন্দেহভাজন? অনেকেই সেই সময় ষড়যন্ত্রের গন্ধ পান। কেউ কেউ বিদেশি শক্তি যেমন সিআইএ বা কেজিবির দিকে আঙুল তোলে, কারণ শাস্ত্রীজি দেশের পরমাণু কর্মসূচিতে জোর দিচ্ছিলেন, যা কিছু বৃহৎ শক্তির পছন্দ ছিল না। আবার কেউ কেউ দেশের ভিতরের প্রভাবশালী কোনো গোষ্ঠীকে সন্দেহের তালিকায় রেখেছিলেন। এই রহস্য আরও গভীর হলো যখন এই ঘটনার সঙ্গে যুক্ত প্রধান 2 সাক্ষীর পরিণতি ঘটল। তার ব্যক্তিগত ডাক্তার আর.এন. চুগ এবং তার সহকারী রামনাথ, দুজনেই পরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হন। ডাক্তার চুগ মারা যান আর রামনাথ স্মৃতিশক্তি হারান।
লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু নিয়ে পরবর্তীতে ভারতের রাজনারায়ণ কমিটি সহ বেশ কিছু তদন্ত কমিটি গঠিত হলেও তার রিপোর্ট হয় অসম্পূর্ণ থেকেছে, নয়তো প্রকাশ করা হয়নি। সরকার বারবার বলেছে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে সমস্ত নথি প্রকাশ করা সম্ভব নয়। 2015 সালে তার পরিবারের পক্ষ থেকে আবার এই মৃত্যু রহস্যের সমাধান চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়। আজ 61 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর কারণকে আনুষ্ঠানিক সত্য বলে মানা হলেও তার পরিবার এবং অসংখ্য দেশবাসী আজও মনে করেন যে এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি ছিলেন সরলতার প্রতীক। তিনি প্রমাণ করেছিলেন যে উচ্চ পদে বসতে গেলে বিশাল চেহারা বা বংশের দরকার হয় না, দরকার হয় বিশাল হৃদয়ের আর দেশের প্রতি অদম্য ভালোবাসার। কিন্তু সেই ভালোবাসার মূল্য কি তাকে জীবন দিয়ে দিতে হলো? তাসকন্দের সেই শীতের রাতে কী হয়েছিল? এই প্রশ্ন, এই রহস্য আজও ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রয়েছে। তো বন্ধুরা, এই ধরনের আরও রহস্যময় গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনারা এরপর কোন ঘটনা নিয়ে গল্প শুনতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।